নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আর আপনারা শুনছেন আমাদেরই সবার চ্যানেল গল্প বাক্স। আমার বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই গল্প ভাণ্ডারের মধ্যে দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই সকল গল্পগুলি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক তেমনই একটি রহস্যজনক ভৌতিক গল্প নিয়ে আজও আমরা চলে এসেছি তোমাদের এই কাছে। তাই হেডফোন লাগিয়ে গল্পটিকে মনোযোগ সহকারে শোনার জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইল। আজকের গল্প গাঢ় নোনা গন্ধ। তিনি তার কলমে। অবশ্যই গল্পটিকে মন দিয়ে শুনুন। তাই আর কথা না বাড়িয়েই আমরা ডাইরেক্ট গল্পতেই প্রবেশ করি। জয়কালী গ্রামের কালীর মাঠে কার্তিকের এই দুটো দিন আর তিন ধারণের জায়গাটুকু থাকে না, কান পাতা যায় না দারুণ শোর বলে। মাঠের মাঝখানে জয় কালীমার মন্দির। শোনা যায় এই গ্রামেরই জমিদার বংশের এক পূর্বপুরুষ জয়ব্রত সিংহ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মাঠের মধ্যেই তার মন্দির ও বিগ্রহ স্থাপন করেন। এই গ্রামের নাম রাখেন সেই মায়ের নামে। বছরের 11টি অমাবস্যায় সারা রাত ব্যাপী মায়ের পুজো হয় পঞ্চম উপাচারে। কেবলই কার্তিক মাসে ভূত অমাবস্যা তিথিতে দীপান্বিতা রাতে মায়ের পুজো হয় ষোড়শ উপাচারে। এককালে নাকি মন্দিরে এই রাতে নরবলিও হতো, তবেই সেসব অতীত। এখন কেবল মহিষ ও পাঠা বলি দেওয়া হয়। সিংহবাড়ি কট্টর শাক্ত সেবাইট, তারা এই পুজোয় সিংহবাগ কর্তব্য পালন করেন। তবে গোটা গ্রামের মানুষজন যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে এই কাজে। যতই হোক, মা জয়কালী তো সমস্ত গ্রামের একমাত্র আরাধ্যা দেবী। বিপদে আপদে এই মাই সবাইকে বাঁচান। কিন্তু সত্যি কি তাই? বোধ হয় না। তাই যদি হতো তাহলে এমন একটা বিশেষ পুজোর রাতে ওভাবে টগরমণিকে নৃশংস মৃত্যুর শিকার হতে হতো। তবে কথাটা এবার একটু ভেঙে বলা যায়। কালী মাঠে মেলা বসেছে, শ্যামা পুজোর মেলা। প্রতি বছরই মাঠেই মেলা বসে। ভূত চতুর্দশীর দিন সন্ধ্যে থেকে রাত কিছু গভীর হওয়া পর্যন্ত মাঠে মেলা চলে। আর ভূত অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন সন্ধ্যে থেকে শুরু করে প্রায় মাঝরাত পর্যন্ত মেলা চলে মাঠে। কারণ দূর দূরান্ত শহরগঞ্জ থেকে আসা বিভিন্ন ব্যাপারীরা জয়কালী গ্রামে আসে কেবল এই দুটো দিনই ব্যবসা করবে বলে। মেলায় সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। ঘর গৃহস্থলীর টুকিটাকি, মেয়ে বউদের কাজ পোকাটি, চুলের কাঁটা, আলতা, কাচের চুড়ি, আরো অনেক কিছু। এছাড়া পুজোর বাসনপত্র, ছোট ছেলে মেয়েদের জন্য খেলনা, খেলনা বাটি, লাল নীল সবুজ রং বেরঙের খেলবার বল, এই সবও পাওয়া যায় মেলার মধ্যে। খাবার দাবারেরও দোকান বসে, যার মধ্যে জিলিপি, বাদাম, পাটালি, মালপোয়া, গুড়কাঠি নোনতা, কটকটি, ঝুড়ি ভাজা, আরো অনেক কিছু পাওয়া যায়। সব মিলিয়ে একেবারে জমজমাটি মেলা। ব্যাপারীরা নিজেদের বেচতে বসা জিনিসের গুণাগুণ বিবরণ করে চলে স্বরচিত সুরে। দরদাম হেঁকে হেঁকে একসময় গলা ভেঙে ভোতা হয়ে যায় তাদের। কালী পুজোর রাতে যেন জয়কালী গ্রামে ঘুমের নামগন্ধই থাকে না। আর থাকবেই বা কেমন করে? ঘরেই তো থাকে না কেউ। গ্রামের মেয়েরা সবাই নির্জলা উপবাস করে মন্দির চাতালে ঘুরতে দেয়। পুজোর শেষে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণামৃত মাথায় ছুঁয়ে খেয়ে তবে তারা ঘরে যায় ভোরবেলায়। আর পুরুষ মানুষেরা, তাদের ব্যাপার আজকে একটু বিশেষ রকমই থাকে। আগেই বলা হয়েছে, সিংহবাড়ি এই পুজোর সমস্ত আয়োজন করে। তবে সেটা শুধুমাত্র টাকা পয়সার দিক দিয়ে। এত বড় একটা পুজো, সে তো আর কম বড় কথা নয়। সিংহরা হলেন গিয়ে গ্রামের মনির মহল। তারা আর যাই হোক, গায়ে গতরে তো খাটবে না। তাই গতর খাটানোর কাজটা করতে হয় গ্রামের পুরুষ মানুষদেরই। সমস্ত পুজোর জোগাড় করে দেয় তারাই। সিংহরা এমন মানুষ নন যে বেগারে কাউকে খাটিয়ে নিয়ে তার মূল্য দেবে না। সেই জন্যই কালী পুজোর রাতটা গ্রামের পুরুষদের কপালে নিয়ে আসে একটা বিশেষ সুখ ভোগের ব্যবস্থা। সিংহ বাড়ির পেছন দিকে যে বড় আটচালা করা আছে, তাতেই সারা রাত ধরে চলে অবাধে সেবা। কোনো বাধা নেই, যার যত চাই সে ততই পাবে। খিদের সময় কেউ দুমুঠো ভাত নাই দিই,
নেশার অতলে তলিয়ে যাওয়ার জন্য নেশারুর মুখে দু পাত্র রঙিন পানীয় ঠিকই চুটে যায়। তা দেবার আর লোকের অভাব নেই, এই চিরাচরিত নিয়ম। যাই হোক, মেয়ে পুরুষ দুপক্ষে এই রাতে দু রকম ভাবে ব্যস্ত থাকে। ফলে কালী মাঠের বাইরে পেছনে পড়ে থাকা গোটা জয়কালী গ্রামে এই রাতে সম্পূর্ণ একাকী পড়ে থাকে। আর তারই সুযোগ নিয়েছিল দুশ্চরিত্র মদ মাতাল শ্রেষ্ঠ কামার সত্যবান। সত্যবান জোয়ান মরদ, তার পেটাই শরীর, ঠিক চমদূতের মতো অবয়ব তার। চরিত্রের বর্ণনা খুব বেশি কিছু বলার দরকার নেই। এমন একটা রাতও আসে না যে সেই রাতে সে অমুক পাড়ায় যায়নি। দিনের মধ্যে যত গিলাস জল সে খায় তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ওই সব খেয়ে থাকে। ইতিপূর্বে তার আরো দুবার বিয়ে হয়েছিল, তবে প্রথম বউ বরের সঙ্গে টিকে থাকতে না পেরে বিয়ের পর 1 সপ্তাহের মাথায় দুর্গা বলে বাপের বাড়ির রাস্তা রেখেছে। দ্বিতীয় বউটিকে অবশ্য সত্যবাণী নিজে গিয়ে তার বাপের ঘরে তুলে দিয়ে এসেছিল। গ্রামের লোকজন শুনেছিল তার নাকি মির্গি রোগ আছে। সে কথাই লুকিয়ে তার বাপ মা বিয়ে দিয়েছিল সত্যবাণীর সঙ্গে। 3 নম্বর বিয়েটি অবশ্য বেশ টেকসই হয়েছে। বউ টগরমণি কামারের ঘর করেছে, কাজে কষ্টে সে শুধু সেই জানে। দায়িত্ব জ্ঞান বোধ বলতে সত্যবানের ধাতে কিছুই নেই। স্বভাবে সে মহা কৃপণ। তা বলে তার উপার্জন যে কম তা কিন্তু নয়। সে গোটা গ্রামের নাম করা কামার। তার হাতে লোহায় যেন ফুল ফোটে। লোহার কড়াই হোক, চাটু ঝাঁঝরি হোক বা হাতুড়ি ছেনি বাটারি যন্ত্রপাতি হোক, সব কিছুতেই সত্যবান সমান সিদ্ধহস্ত। অসুরের মতো শক্তি তার গায়ে। দীপান্বিতা রাতে মন্দিরে পরিসময় এই সত্যবাণী রামদার এক কোপে একটা বলিষ্ঠ মোষের কলা নামিয়ে দেয়। পাঠারের কথা তো আর ধরাই হয় না। সত্য হাতে দাঁড়িয়েছে মানেই সবাই ধরে নেয় যে বলি হয়ে গিয়েছে। ঠিক এমনই তার বিক্রম। টগরমণি চেষ্টা করেছে স্বামীর ঘর সে ভাঙবে না, যত কষ্টই হোক সে ঠিক টিকে থাকবে। দুবেলা ভাত চটে না, পরনের কাপড় চোপড় শত ছিন্ন। যৌবন ঢাকায় দায় হয়ে গেছে তার। সত্য তাকে ভালোবাসে না, সেটা টগর জানে। রাতে না হোক দিনে দুপুরে যখনই টগর স্বামীর আদর পেয়েছে তখনই তার মনে হয়েছে আদর নয়, এ অত্যাচার। তবে মনে যাই হোক, মুখে কিছু বলতে পারেনি টগরমণি। ভালোবাসা না পাওয়া টগর আরেকজনকে নিজের কাছের করে নিয়েছে। না, কোনো পরপুরুষ নয়। মেঠো পথে ঘুরতে থাকা মা মরা একটা কুকুর ছানা। পথের কুকুর সে, লাল কালো ছোপ ছোপ তার গায়ের রং, তাই টগর তার নাম রেখেছিল কালো। তাকে নিয়ে টগর তার নিজের দুঃখ ভুলে থাকত। সত্যবার অবশ্য এইসব ছাগল দু চোখে দেখতে পারে না, তাই কোথায় সে তাকে মারধর করবে এই ভয়ে টগরমণি কালোকে ঘরে না এনে দরজার বাইরে দোরগোড়ার কাছে একটা খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখে। বেশ একরকম কাটছিল দিনগুলো। এরই মধ্যে ঘনিয়ে এলো কার্তিকের মাঝামাঝি সময়, কালী পুজোর রাত। নিয়মমতো ভোর চতুর্দশীর দিন দূর থেকে আসা সব ব্যাপারীর দল মাঠের মধ্যে যে যার দোকান পসরা বেঁচে বসে পড়ল বিকেলের মধ্যে। মাথার উপর টাঙানো হলো ত্রিপল দেওয়া ছাউনি, যাতে হিমের রাতে মাথায় শিশির না পড়ে। গোটা গ্রামে সাজো সাজো রব। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে মাঝবয়সী বউ ঝি বুড়ো বুড়ি সবাই একবারটি গিয়ে দেখে এলো মেলার প্রস্তুতি কেমন চলছে। ওদিকে আবার মন্দির সাজানোর কাজও চলছে পুরো মাত্রায়। রাত পোহালেই পুজো বলে কথা, কাজ তো আর কম নয়। সব দিকেই ব্যস্ততা একেবারে তুঙ্গে। এরই মধ্যে বিশেষত মেয়েরা যার যার মনে ধরে সব সাধ্যমতো কেনাকাটা করে তখনকার মতো ঘরে ফিরে আসে, কারণ 14 প্রদীপ জ্বালাতে হবে। ঘরের দোরগোড়ায়, দাওয়ায়, উঠোনে, গোয়াল ঘরে, পুকুর ধারে, সব জায়গায়। রাতটা যে খুব চতুর্দশী রাত। সেই বিকেলে সবার সঙ্গে টগরমণিও গিয়েছিল কালী মাঠের মেলা দেখতে। সেই এই বছরই প্রথম দেখছে এইসব। সবকিছু দেখে তার খুব ভালো লাগলো। তারা বাপের বাড়ি গ্রামে সব মেলা টেলা কোনোদিনও বসে না। মায়ের সাথে ছেলেবেলায় কালীঘাটে গিয়েছিল একবার, সেখানে এমন সব দোকান দেখেছিল। এখানকার হালচাল অনেকটা তেমনি মনে হলো টগরে। সবাই কেমন ঘুরে ঘুরে কেনাকাটা করছে। এই যে নাপিত বউয়ের সাথে এসেছে, সেই মেনকা কত কিছু কিনলো। মেয়ের জন্য কাচের পুতুল, নিজের জন্য কি সুন্দর রং চঙে পাথর বসানো সিঁদুর কৌটো, সবই কিনলো সে। যার কাছ থেকে কিনলো তার কাছে অবশ্য আরো অনেক কিছুই ছিল, সেসব মেনকা কিনলো না। হেসে বলল,
সব যদি আমি কিনবো, তবে সে মানুষটা আছে কি করতে? কালকে তারে নিয়ে আসবো, তার ঘাড় ভেঙে কিনবো তখন। বলে সে পাশের একটা ফেরিওয়ালার কাছে আটা চালবার চালুনি পছন্দ করতে গেল। টগরও তার সঙ্গে যাবে, কিন্তু কেন কে জানে না গিয়ে সে দাঁড়িয়ে রইল আগের ফেরিওয়ালাটার কাছে। চাটাইয়ের ওপর কত কিছু জিনিস সাজিয়ে রেখেছে লোকটা। লোকটার বয়স বেশি নয়, এই 24 কি 25, মানে টগরের চেয়ে বছর 4-5 বড় হবে বোধ হয়। সাদা ধুতি আর একটা হলদে রঙের ফতুয়া পরে আছে। মাথার চুলগুলো টেরি কেটে পরিপাটি আঁচড়ানো। খুব নরম নরম চোখ মুখ তার, বড় মিঠে গলার স্বর। সেও চেঁচাচ্ছে ঠিকই, কিন্তু মোটেও কানে লাগার মতো নয়। বেশ একরকম সুরের আর সুরে সে তার নিজের জিনিসপত্রের নাম হাঁটছে। কি গো, তুমি কিছু কিনবে? বড় মিঠে করে বলল ফেরিওয়ালা। সেই মুহূর্তে ওই দোকানটার সামনে আর তেমন কেউ ছিল না। টগরমণি হাঁ করে চেয়ে দাঁড়িয়ে আছে। তা দেখি ফেরিওয়ালাটা প্রশ্ন করল, আরে চুপ করে রইলে যে, কিছু কিনবে? হ্যাঁ, না, মানে আমি কিছু কিনবো না। কিনবে না তবে দাঁড়িয়ে আছে যে? সবাই তো কিনলো, তোমার সঙ্গী ওই বউটিও তো কত কিছু কিনলো, তা তুমি কিনবে না কেন? ও, আমার জিনিসপত্র বুঝি পছন্দ হয়নি? না না, তোমার জিনিসপত্র খুব সুন্দর, কিন্তু আমি কিনতে পারবো না গো। কই রে টগর, ঘরে যাবি নে? চ চ, আমরা ঘরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ যাই। এই বলে টগর মাঝপথে কথা থামিয়ে মেনকাদের কাছে চলে এলো। তারপর তাদের সঙ্গে ফিরে এলো ঘরে। সন্ধ্যার পর ঘরে এসে একে একে ঘরের সব কাজও সারল সে। সন্ধ্যের পর সত্যবান ঘরে এসেছে একবার, টাকা পয়সা গুছিয়ে নিয়ে বউকে 4টি গালাগাল দিয়ে কুকুরটাকে একবার অকারণে এক ঘা লাথি মেরে সে চলে গিয়েছে নিশি পাড়ায় মধু বাসর যাতে। এই নতুন কিছু নয়। টগরমণি ভাঙা হেঁটে কিন্তু আর গাছ মুছতে বসলো। এমন সময় ঘরে এলো বকুল। মেলায় সে কি কিনেছে না কিনেছে তাই দেখাতে এসেছে। অনেক কিছু কিনেছে বকুল, সব জিনিস একে একে দেখাতে দেখাতে বলছে, এই দেখো টগর দিদি, এই যে দেখছো চুবড়িটা, এই দিয়ে হেসেল সালে আনাজপাতি রাখতে কাজে লাগবে। আর বলো কেন, ও তো বাজারে গেলে বাজার তুলে আনে, রাখবার জায়গা পাই না গো, তাই এটা কিনলু। আর এই যে দেখছো বটি, এইটে হলো ঠাকুরের পল কাটবার বটি, কালকে কাজে লাগবে। এই চুড়িগুলো কেমন হয়েছে গো? হ্যাঁ, ভারী সুন্দর চুড়ি তো। হ্যাঁ, এই যে বেলবাড়ি চুড়ি, দেখছো না কেমন সব আয়না বসানো? দেখো না লম্বর আলোয় কেমন সুন্দর চিকমিক করছে। ও তো বললো আমার হাতে নাকি চুড়িগুলো খুব মানিয়েছে। এমন বউ না একটা পুরুষ মানুষ, কি আর বলবো। লজ্জাপতি সেজে বলল বকুল। বকুল যে টগরকে কথাগুলো ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলছিল তা টগর বুঝলো ঠিকই, কিন্তু মুখে কিছু বলল না, শুধু হেসে বলল, তা ঠিকই বলেছো বকুল, সত্যি তোমার হাত দুটো খুব সুন্দর দেখাচ্ছে। নিজের চালাকিতে কাজ হলো না বুঝতে পেরে তাড়াতাড়ি পাটটারি গুটিয়ে নিল। এলুম গো টগর দিদি। বলে বকুল নিজের ঘরে চলে গেল। টগর হাতের কাজ মিটিয়ে ও বেড়ার যে দুমুঠো ভাত রাখা ছিল তাতে সর্ষের তেল আর নুন মাখিয়ে খেয়ে নিল, আর কালোকে বাসি রুটির 8খানা খেতে দিল। তারপর ছেঁড়া চট কালোর গায়ে চাপা দিয়ে সে নিজে ঘরে ঢুকে ঘরের লম্বটা নিভিয়ে দৌড় দিল। বেশি তেল খরচ করার তো উপায় নেই, কর্তার বারণ আছে। পরদিন সকাল হলো। আজই পুজোর দিন। হই হই করে সারাটা দিন কেটে গেল একরকম। সন্ধ্যের পর একে একে সবাই গিয়ে ছুটলো কালী মন্দিরের মাঠে। মেলার দোকান সাজিয়ে বসেছে দোকানিরা। উবি হেরিকেন টেবিল বাতি এই সব চলছে তাদের টেরাগুলোয়। ওদিকে মন্দির সাজানো হয়েছে জ্বলন্ত সেজ বাতি দিয়ে। আজ সারা রাতি প্রায় দোকানদারি করবে দোকানিরা। তারপর কাল সকালে সিংহ বাড়িতে বলি হওয়া মায়ের প্রসাদী পাঁঠার মাংসের পেঁয়াজ রসুনহীন ঝোল আর ভাতের মহাভোজের নেমন্তন্ন। গোটা গ্রামের সঙ্গে সঙ্গে তারাও খেয়ে রওনা দিতে যে যার মতো। এটাই নিয়ম, প্রতি বছর এমনই হয়ে থাকে। টগরমণি আজ সন্ধ্যে ঠান্ডা জলে গা ধুলো।
সে উপবাস করে আছে। একটা পুজোর কাপড় পরে হাতে ডালা নিয়ে চললো মন্দিরে। এখনই হলো ডালা জমা দেওয়ার সময়। খুব দেরি হয়ে গেলে কারে ঘুরে আর পুজো দেওয়াই হবে না। অনেক কষ্ট করে সে সত্যবারের হাতে পায়ে ধরে 2-4 পয়সা জোগাড় করেছে। তাই দিয়ে সামান্য একটু খই বাতাসা কিনেছে মায়ের পায়ে দেবে বলে। যদি মায়ের দয়া হয় তবে তো তার সংসারে একটু সুখ আসবে, এই ভরসা। পুজোর ডালা বাউল ঠাকুরের হাতে দিয়ে টগরমণি মন্দিরের বাইরে এলো। সে আর সবার সঙ্গে এখন থেকে বসে থাকবে না এখানে। ঘরে তো কালো আছে, তাকে রাতের খাবার খেতে দিয়ে তারপর আসবে আবার। এই সব ভাবতে ভাবতে সে মাঠ দিয়ে চলে যাচ্ছে। এমন সময় আবার চোখাচোখি হলো সেই আগের দিনের ফেরিওয়ালাটার সঙ্গে। তবে আজ তার কাছে অন্যান্য জিনিসপত্রের চেয়ে মেয়েদের সাজ পোশাকের জিনিসপত্রই বেশি সাজানো আছে। তার মধ্যে হাতের চুড়ির পসরাই যেন বেশি। টগরমণি একটু এগিয়ে গেল 2-4 জনকে পাশ কাটিয়ে। আজ তার আঁচলে 4 আনা পয়সা বাঁধা আছে। না, এটা সত্যবান দেয়নি। খুব সৌভাগ্যক্রমে সত্যর ছেলেটা তেল চিটে ময়লা ফতুয়াটা খাড়ে কাচতে গিয়ে তার থেকে এই 4 আনা পয়সাটা হাতে এসে পড়েছে টগরমণি। তবে তাতে সে চুড়ি কিনবে বলে মেলায় আসেনি। তার ইচ্ছে ছিল সেই পয়সাটা দিয়ে এসে একটা বাহারি আসন কিনবে। কিন্তু এখন চোখের সামনে এত এত চুড়ি সাজিয়ে রাখা দেখে তার যুবতী মনটা যেন কেমন করে উঠল। কি আছে, তার কিছুই তো নেই। গোল গোল হাত দুটোই সরু সরু শাখা করার কোলে যদি একগোছা বেরিয়ারি কাচের চুড়ি সে পরে, তাহলে তাকে কেমন দেখাবে? একবার দেখা যাক না কেমন দেখায়। ভেবেই টগরমণি ফেরিওয়ালাটাকে জিজ্ঞেস করলো, বলছি এই চুড়িগুলোর দাম কত? কোনগুলো? এইগুলো? হ্যাঁ, এইতে। এ বেলওয়ারি চুড়ি, এর দাম 12 আনা। শুনেই মুখটা শুকনো হয়ে গেল টগরের। লক্ষ্য করে ফেরিওয়ালা বলল, তোমার কাছে বুঝি অত দাম নেই? না, আচ্ছা বেশ, কত আছে তোমার কাছে? বেশি নয়। তাও শুনি। আমি যাই। না না, শোনো শোনো শোনো, যাবে কেন? তোমার চুড়িগুলো পছন্দ হয়েছে তো? না, মিথ্যে বলো না। আমরা হলাম ফেরিওয়ালা, এখানে ওখানে ঘুরে ঘুরে আমরা জিনিস ফেরি করে থাকি। তোমার মতো কত মেয়ে বউদের হাতে তাদের পছন্দের জিনিস তুলে দিই। তোমাদের চোখের চাওয়া আমরা ঠিকই বুঝি। তোমার পছন্দ হয়েছে চুড়ি, তাই তো? কিন্তু দাম দেওয়ার মতো পয়সা বোধহয় নেই তোমার কাছে। তা বেশ, পছন্দ যখন হয়েছে তখন দেখো হাতে কোন মাপটা হয়। কই নাও। বলে দোকানি এক গাছা চুড়ি তুলে জোর করে ধরিয়ে দেয় টগরের হাতে। ঠিক এই সময় পেছন থেকে একটা ঘন গলা শোনা যায়। কি চুড়ি কিনছো বুঝি? বাহ বাহ বাহ, কেমন রাঙা চুড়ি! বাহ, খুব মানাবে তোমার হাতে। তা ওই ছোট্টটা যা কিপটে, সে কি চুড়ির দাম দিয়েছে তোমায়? সে কথা আপনাকে বলতে যাব কেন? বুঝেছি, দেয়নি তো? না দি, আমি তো আছি, তোমার অভাব কি? ও দোকানি, তোমার চুড়ির দাম কত হয়েছে বলো? 12 আনা। দাঁড়া দিচ্ছি। বলেই পেছনে এসে দাঁড়ানো লোকটা তার ট্যাগ থেকে একটা থলি বার করে তা থেকে একটা টাকা বার করলো। তারপর সেটা টগরমণির হাতে জোর করে গুঁজে দিয়ে বলল, এই নাও, তুমি ওকে দামটা দিয়ে দাও। আর শোনো, যে পয়সা কটা ফিরবে ওটা তোমার কাছেই রেখো। আহা, কচি মন, এটা ওটা দেখলে কিনতে তো স্বাদ যায়। তো দরকার পড়লে আমায় বলো না কেন, আমি তো কাছাকাছি থাকি নাকি? হ্যাঁ, আমি বুঝি পর ভাবো। কি বলো? বলেই টগরের হাতটা ধরে লোকটা তার থেকে কেমন যেন ভাবে দেখলো। টগরকে যেন চোখে গিলে খাবে তক্ষুনি। এই মেলার মধ্যেই অমরে সেই দৃষ্টি। ঝামটে ওঠে টগর। টাকাটা লোকটার হাতে জোর করে ফিরিয়ে দেয়। আর জোর গলায় সে বলে, তোমার টাকা পয়সা আমার চাই না। যাও, চলে যাও, একদমই শোনো আমার কাছে। ভালো যে দিতে এলো, আমার পছন্দ হলো না। বলে গজগজ করতে করতে পরোপকারী লোকটা সেখান থেকে চলে গেল। টগরও যাবে এমন সময় দোকানি বলল, আরে শোনো, দেখি তোমার হাতটা দেখি। টগর কিছু বলার আগেই দোকানি তার হাতে এক গাছা বেলোয়ারি চুরি করিয়ে দিল। না, কি করছো? ছেড়ো। পরোপকারী লোকটা ট্যাগে হাত দিয়ে হঠাৎই আবিষ্কার করলো একটা যেন খালি খালি। থলিটা তো ভেতরে নেই,
তাহলে গেল কোথায়? তবে কি ট্যাগ থেকে পয়সা বার করার সময় পয়সার থলিটা ওই দোকানের সামনে পড়ে গিয়েছে? তাড়াতাড়ি আবার পিছু হেঁটে এলো দোকানে। তখন টগরের অন্য হাতে বেরোয়ারি চুরি পড়াচ্ছে সেই ফেরিওয়ালা, আর বলছে, এই তো, এই মাপটাই ঠিক হয়েছে তোমার হাতে, বুঝলে? আমার চুরি কিনবার টাকা নেই গো, বলছি তো আমি নেবো না। আচ্ছা বেশ বেশ, এবার না হয় পরের বার দেবে। আমি হলাম গিয়ে বিলাস ফেরিওয়ালা। এই বছর তোমাদের এই জয়কালী গ্রামে কালী পূজার মেলায় আমি দোকান দিতে আসি। তুমি টাকা পয়সা জমিয়ে রেখো, ঠিক আছে? সামনের বার যখন আসবো তখন আমাকে দিয়ে দিও। তাই এবার হয়? একটা বছর তুমি কত আনার জন্য অপেক্ষা করবে? দেখো, আমি কালকেও দেখেছি, আজকেও দেখলাম তোমার বড় স্বাদ এই বেলোয়ারি চুরি কিনবার। পয়সা নেই বলে কিনতে পারছিলে না। মনে করো না আমি তোমার এই বাপের বাড়ির দেশের লোক, বড় ভাইয়ের মতো। পুরুষের পুরো মন মজেছে, হ্যাঁ? আর আমি বুড়ো বলে আমায় পছন্দ হলো না। দাঁড়া রে দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। মনে মনে ফুট কাটলো কুচক্রী মদন মোহন। মদন একজন তাঁতি। জয়কালী গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তারই বোনা শাড়ি কাপড় ছড়াছড়ি যায়। সিংহ বাড়ি তো পাকাপাকি করে রেখেছে তাঁতি হিসেবে তাকেই। পয়সা কড়ির এমনিতে কোনো অভাব তার নেই, কিন্তু পয়সা ভোগ করার লোভের বড়ই অভাব। মদন বিপদ নেই, ছেলে পুলেও নেই। বয়স তার 60 পেরিয়েছে, মাথা জোড়াটা, চিংড়ির শুকনো শরীর, প্যাকাটির মতো হাড়গুলো গোনা যায় বাইরে থেকে, কিন্তু মনটা তার বড় খোলা। বিশেষত কচি মেয়ে থেকে তার নলা থেকে জল ঝরতে থাকে। সবসময় সুযোগ খুঁজে কি করে ভাগ করে কোন রূপসীকে হাতে আনা যায়। তাকে বড় একটা কেউ পাত্তা দেয় না, আবার পুরোপুরি ফেলেও দিতে পারে না, কারণ তার পয়সা আছে। আপদ বিপদে পড়লে প্রতিবেশীরা তার কাছে গিয়ে ধার নেয়, তাই তাকে হাতে রাখতে হয়। মদন বেশ চটেছে মনে মনে এই মুহূর্তে। একটা ভিন দেশি ব্যাপারী, সে কিনা গাঁ ঘরে বউয়ের হাত ধরে ভরা মেলায় চুরি পড়াচ্ছে। বউটিও বলিহারি, বুঝলো? মেয়ে মানুষ, তাই বলে কোনো চাঁদ বেজাতে বিচার করবি না, হ্যাঁ? আরে চুরি যদি চাই তোর, এই মদনকে বলতে পারতি, সে কি আর তোকে দিত না? দিতেই তো চেয়েছিল, যে চেয়ে দিতে চেয়েছিল তাকে তরিয়ে দিয়ে সাধ্যে সে যে এখন ধন হচ্ছে। ঘুমটার নিচে খ্যামটা না, আজ তোমার আমি বোঝাচ্ছি আজ। সত্যবান এখন কোথায়? বড় দরকার, সত্যবানকে এখন কোথায় পাই? এইসব মনে মনে ভাবতে ভাবতে পয়সার থলিটা খুবই সন্তর্পণে কুড়িয়ে নেয় কুচক্রী মদন। তারপর সে চলে যায় সত্যবানের খোঁজে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি যখন কোনো কথা শুনবেই না, তখন আমি আসছে বছর এমন দিনেই তোমার চুরির দাম দেব, কেমন? আচ্ছা তাই দিও। এখন তবে আমি যাই। এই বলে টগর ঘরের পথ ধরল। ঘরে ফিরে টুকিটাকি কয়েকটা হাতের কাজ গুছিয়ে রেখে কালুকে বকুলের থেকে চেয়ে আনা রুটি খাওয়াতে বসেছে। দেশি মদের গন্ধে টগর টের পেল সে মাতালটা ঘরে আসছে। কালুকে তাড়াতাড়ি খাইয়ে তার গায়ে চট চাপা দিয়ে ঘরে এসে ঢুকলো টগর মুনি। ঠিক সঙ্গে সঙ্গেই পদথা জীর্ণ দরজাটার গায়ে একটা চাপড় মেরে ঘরের ভেতরে এসে ঢুকলো সত্যবান। টগর মুনি তার দিকে দেখতে না দেখতেই সত্য তার হাতের দিকে চাইল। দুটো হাতেই নতুন চুরি ঝলমল করছে বটে। স্বামীকে চুরির দিকে দেখতে দেখে আমতা আমতা করে টগর বলতে লাগলো, মেলা থেকে। ওই নাগর দিয়েছে না নতুন পীড়িতের ভেট বুঝি? না না, এইসব কি তুমি? সামনে অসহায়ভাবে ঝুলতে থাকা টগর মুনির কোল কোল হাত দুটো নিজের দানবিক মুঠ হয়ে ধরে নিজের চোখের সামনে নিয়ে এলো সত্যবান। সেগুলো দেখতে দেখতে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞাসা করলো, এই চুরি জোড়ার দাম কত? মানে ও 12 আনা। 12 আনা? বাহ বাহ, এত বড় লোকেদের খবরাখবর। তোর কাছ থেকে এত টাকা এলো কোথা থেকে? কই, আমি তো কখনো দিইনি। না না, আমার কাছে ঠিক। তোর কাছে ছিল না তাই তো? থাকবে বা কি করে? আর দরকারটাই বা কি? দেওয়ার লোক যখন আছে তখন তোর কাছ থেকে কেনই বা টাকা রাখতে যাবে? কথাটা শেষ করার আগে নিজের মুঠো বাঁকিয়ে বউয়ের কবজি দুটো মুচড়ে দিয়েছে সত্যবান।
প্রচন্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠছে টগরমণি। এবার হাত ছেড়ে দিয়ে তার চুলের মুঠিটা ধরে মুখ পাক পাশিয়ে ভয়ানক গাল করতে শুরু করল। তার চলতে তুলে মেয়ে মানুষের লোক শাড়ি কাপের গয়না থাকে, এসব দেখে তারা যে এমন ঘর ভাঙতেও পারে এইসব কথাবার্তা। প্রচন্ড ধস্তাধস্তি শুরু হলো তাদের নিজেদের মধ্যে। গায়ে বল বেশি করে সত্যবান তাকে মারছে, অঞ্জলি টগরমণি পেলে মার খাচ্ছে। তবে তারই মধ্যে সত্যবানকে মার ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করছে সে। ঘরের ভেতর একটা গন্ডগোল হচ্ছে, তা ঠিক বুঝতে পেরেছে বাইরে খুঁটিতে বেঁধে রাখা কালো। গায়ে চাপাটা ফেলে দিয়ে চেষ্টা করছে বাঁধন ছিঁড়ে ঘরের ভেতরে যাওয়ার। একসঙ্গে দড়িটা ছিঁড়েই গেল, লাফিয়ে ঘরে ঢুকলো। লম্বটা তখন কাঠ হয়ে পড়ে গিয়েছে, তাতে তেল বিশেষ ছিল না বলে ওখানে কাণ্ড আর হয়নি, সেটা নিভে গিয়েছে। অন্ধকারে টগরমণি মাটিতে পড়ে আছে। বউকে মারতে মারতে হাঁপিয়ে গিয়ে তার কাছে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অসুর অধম সত্যবান। টগরমণি সেই সুযোগে এবার উঠে বসে। মার খাওয়া তার কাছে নতুন কিছু নয়, বেশ গা সওয়া হয়ে গেছে। 8 মাসের মধ্যে অন্তত 80 বার সে এমন বেধড়ক মার খেয়েছে অকারণে তার স্বামীর হাতে। বউকে উঠতে দেখে সত্যবানের মাথায় যেন নতুন করে আগুন জ্বলে উঠল। তবে রে শালি বার এখনো কমেনি তোর। তুমি এসব কি আবল তাবল বলছো? ওগো, তুমি শান্ত হও। আমাকে তো মন্দিরে যেতে হবে, সারাদিন উপোস করে আছি। অঞ্জলি তো দেবো নাকি? ঠাস করে অন্ধকারে বউয়ের গালে একটা চড় মেরে চেঁচিয়ে বলল সত্যবান। পুজো অসদি মেয়ে মানুষ, মায়ের নাম নেবে না মুখে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো বুঝলি হারামজাদি। বর পুজোর সাথে ঢলাঢলি করে এসে এখন আমাকে উপোস দেখাচ্ছিস? এইসব মিছে কথা। মিছে কথা? আমাকে কি তবে গায়ে পড়ে বানিয়ে বানিয়ে কথা বলার জন্যই মদন তাঁতি সারা গ্রাম খুঁজে মরেছে? এইবার টগরমণি বুঝতে পারলো ব্যাপারটা। ওই খারাপ লোকটার যে নজর ওর ওপর আছে সেটা টগর জানে। আজ মেলায় সেই জন্যই ওর দেওয়া টাকা সে নিতে চায়নি। বাবার বয়সী লোকটা, অথচ কি নোংরা চাউনি চোখে। টগর অনেকবার ভেবেছে সত্যকে বলবে, কিন্তু যা মতিচ্ছন্ন লোক, শেষটায় ভুল বুঝে তাকেই দুঘাত চড়িয়ে দেবে। সেই ভয়ে আর কিছু বলেনি টগর। আর আজ সেই লোকটাই কিনা মিথ্যে মিথ্যে করে লাগিয়েছে তার স্বামীর কানে তার নামে। তুমি যার কথা বলছো সে যে কত বড় নীচ তা তুমি জানো? আজ মেলায় সেই আমার পয়সা দিতে চেয়েছিল। টগর সব খুলে বলল তার স্বামীকে। সত্যবান কিন্তু তখন কিছু শোনার অবস্থাতেই ছিল না। কথাতেই আছে, পরের মুখে খাওয়া ঝাল একটু বেশি লাগে। সন্ধে হতেই সত্যবান কয়েক পাত্র চড়িয়ে রেখেছিল। সে আজ আর ও পাড়ায় যায়নি। সিংহদের কথা মতো সে এবারেও প্রতিবারের মতো একখানা রামদা তৈরি করেছে নিজের হাতে। রাতে ঠিক সময় সেইখানা দিয়েই সে মহৎ কাজ করবে। যাই হোক, মদ ছাড়া চলেও না তাই সন্ধেবেলা ভাটিখানায় বসে খানিক পান করতে বসেছে। তারপর এক সময় উঠে বাড়ির পথে আসছিল সে, কারণ এবার স্নান করে সদ্য হয়ে সিংহদের দেওয়া নতুন কাপড় পরে রামদাটা নিয়ে তাদের মন্দিরে যেতে হবে। তবে পথে দেখা হলো চোখে মদনের সাথে। সে সত্যবানকে দেখে অমায়িক হাসি হেসে বলল, কি হে সত্যবান, ঘরে যাচ্ছ বুঝি? তাই যাচ্ছি। তা যাও, তোমাদের ঘরে ঘরুনি আছে, সেখানে তোমরা তো যাবেই। তবে কি তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তাই ভালো মন্দ চোখে দেখে আর না বলতে পারি না। একটা কথা তোমায় বলবো বলেই খুঁজছি সেই সন্ধ্যে থেকে। তা তুমি কোথায় ছিলে বলো দেখি বাবু? হ্যাঁ, ভাটিয়া গানার সাথে ছিলাম। ও হরিবোল হরিবোল, আচ্ছা আচ্ছা, তাই বলি। একখানা কথা তোমায় আমি বলতে চাই ভাই, তুমি যদি মাথা গরম না করো ভাই, তবেই কিন্তু আমি বলবো তোমায়। আরে কি বলবে বলো না মদন না, মেজে মেজে আমার সময় নষ্ট করো না, মেলা কাজ আমার। এই তো হ্যাঁ, মানে দেখো ভাই, এই বলছি যে তোমার ঘরের বউ সে তো আমাদের গ্রামেরও বউ, কি তাই না? তার স্বভাব চরিত্রে দাগ লাগলে আমাদের তো অপমান হবে।
ঠিক। এই বাইরের লোক যদি গ্রামের বউয়ের হাত ধরে ভরা মেলায় ছোঁয়াছুঁই খেলা করে, তবে সে কি আর কে ধরেছে আমার বউয়ের হাত? আহা হা, চড়ছো কেন ভাই? বলছি তো, বলছি শান্ত হয়ে শোনো। কি বলবে তাড়াতাড়ি বলো, কে ধরেছে টগরের হাত? যে তোমার তার নাম হলো গিয়ে কি যেন বললো, হ্যাঁ মনে পড়েছে, বিলাস ফেরিওয়ালা মেলায় মেয়েদের সাজগোজের জিনিস নিয়ে বেচতে এসেছে। কে এসে আমার টগরের হাত ধরেছিল? সে কি আর সেটে ধরেছে? তোমার বউ ধরতে দিয়েছিল, তাই সে ধরেছে। মানে দেখো, সব পুরুষ মানুষ তো আর এই তোমার মদন দাদার মতো ভালো মানুষটি নয়। মা বউদের সম্মান করতে কি আর সব বেটা জানে? তবে তুমি যেন আবার এই কথা নিয়ে ঘরে অশান্তি করো না ভাই। আহা, কচি মেয়ে তো, একটু সাজতে এই বয়সে ইচ্ছে করবে বই, কি বলো না? আর তাই আর কি ওই মানে ইয়ে বটে, সাজবার স্বাদ হয়েছে। আচ্ছা সাজাচ্ছি, জন্মে সাজ সাজাবো তাকে আজ। বলেই হন হন করে কর্মক ছুটতে লাগলো সত্যবান। পেছন থেকে ধূর ধূর শেয়ালের চালাকি হাসি হাসলো মদন তাঁতি। তার যা কাজ ছিল তা সে ভালোই করতে পেরেছে। আগুনে যতটা ঘি দেবে বলেছিল তার চেয়ে হাত ফসকে অনেকটা বেশি পড়ে গিয়েছে, সেটা তার মনে হচ্ছে। মাথায় রাবণের চিতা চালিয়ে ঘরে ঢুকেছিল সত্যবান। যত সময় গিয়েছে চিতার আগুন ততই জোরালো হয়েছে। মারপিটের মাঝখানে কালো চেঁচামেচি শুরু করে দিয়েছে। তবে একঘেয়ে কান্না, কারণ বিরক্তিকর চিল্লাচিল্লি আর সহ্য করতে পারছে না সত্যবান। পেছনে ঘুরে দেওয়ালের সাদা তক্তাটা থেকে নতুন রামদাটা নামিয়ে আনলো। অন্ধকারের মধ্যে গায়ে চকচকে ফরাটা অলৌকিক রকম ঝকঝক করে উঠল। এর মধ্যে কালো চেঁচাতে চেঁচাতে তগরের কোলের কাছে এসে পড়েছে। বউয়ের কাছে পুকুরটাকে বসে থাকতে দেখে মাথাটা আরো গরম হলো সত্যবানের। সে রামদাটা উঁচিয়ে ফিরে এলো তার দিকে, মুখে অশ্রাব্য অশ্লীল গালাগালি। উত্তর বাচ্চা, আগে তোকে, তারপর ওই না, এমন সর্বনাশ আজকের দিনে দোহাই দোহাই করো না তুমি। এই বলে মায়ের মতো কালোকে তাড়াতাড়ি করে তুলে নিতে গেল। আর ঠিক এই সময়ে আকাশ থেকে রাজ পড়ার মতো সত্যবাড়ির হাত থেকে রামদার কোপ এসে পড়ল টগরের হাত ও চালুর করে দুটোতেই একসঙ্গে। 5 বার আশায় টগর সারা রাত বন্ধ দরজায় মাথা খুলেছে, রক্তাক্ত করে ফেলেছে কপাল, কিন্তু কেউ দরজা খোলেনি। এক বছর পর আবার ভূত অমাবস্যার রাত। কালী মাঠে বিদেশি ব্যাপারীরা বসেছে তাদের পসরা নিয়ে। জমি চলছে কেনা বেচা। গ্রামের একদল বউ মন্দিরের চাতারে গোল হয়ে বসে সংসারের 7-17 গল্প গাছা করছে ওই হেমন্তের রাতে। যাই হোক, এমনি করেই কেটে গেল অনেকটা সময়। প্রায় মধ্যরাত তখন। মেলায় বিছিয়ে থাকা পসরা গুটিয়ে সব দোকানি নিজেদের মতো খাওয়া দাওয়া সেরে কম্বলের তলায় ঘুমতে চলে গিয়েছে। ওদিকে মন্দিরের 7 ঘন্টা কাসর ঢাক সব বাজিয়ে পুজোর আরম্ভ হয়ে গিয়েছে। সবাই ব্যস্ত সেই পুজো নিয়ে, সেই জন্যই বোধ হয় কেউ পেরো না কখন মন্দিরের চাতাল ছেড়ে একজন নেমে এলো নিচের মাঠে। বিলাস শুয়ে পড়েছিল তার জায়গায়। হঠাৎ কানের কাছে একটা চাপা ফিস ফিসের শব্দ শুনতে পেল সে। ঠিক যেন কানের ওপর মুখ রেখে কথা বলছে কেউ। হ্যাঁ, একটা মেয়ে। চমকে চোখ খুলল বিলাস। কোথাও এক ফোঁটা আলো নেই মাঠে। তাদের দিকটায় তেমন জোরালো আলোর ব্যবস্থা করা হয়নি কিছুই। সব ব্যবস্থাই করা হয়েছে মন্দিরটাকে ঘিরে। আবার কথা এলো, দেখো, উঠো উঠো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। তোমার চুরির দাম নেবে না? চমকে উঠে বসলো বিলাস দোকানি। চোখ কচলে দেখলো, হ্যাঁ ঠিকই, একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো তার থেকে প্রায় হাত 2 দূরে। তাহলে অত কাছ থেকে কার কথা শুনতে পেল বিলাস?
কাঁপা কাঁপা গলায় সে বলল, কি? কোনো জবাব এলো না। কেবল দূরে যে দাঁড়িয়ে আছে সে অন্ধকারে তার একটা হাত তুলে ইশারায় বিলাসকে তার সঙ্গে যেতে বলল। বিলাস আর কোনো প্রশ্ন করলো না, বা বলা ভালো, সে করতে পারল না। কারণ এই অন্ধকারে এখন তাকে যে ডাকছে সে একরকম মায়া বিস্তার করে বিলাসকে মায়াচ্ছন্ন করে ফেলেছে। ততক্ষণে নিশীথে পাওয়া মানুষের মতো বিলাস দোকানে চলতে লাগলো তার সঙ্গে সঙ্গে। অন্ধকার, আরো অন্ধকার, এক অন্য জগতের অন্ধকার যেন নেমে এসেছে জয়কালী গ্রামের অমাবস্যার রাতে। অন্ধকারের পারদ আরো চড়ানোর জন্য মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুড় উড়ে গেল। কোথায় যেন ডেকে উঠলো একটা রাত জাগা কালো পেঁচা। তার ডাকেই তাল মিলিয়ে দূরে শ্মশান থেকে ভেসে এলো শিয়ালের অলক্ষণে ডাক। অন্ধকারে চলতে চলতে শেষে গন্তব্যে এসে পৌঁছালো দুজনে। এদিকে মাঠের বাইরে যখন তারা বেরিয়ে পথে নেমেছে তখনই তাদের যাওয়াটা লক্ষ্য করেছে আর একজন, আর এক জোড়া রাত জাগা চোখ। রাত বেড়েতে তার চোখে বড় একটা ঘুম আসে না, তার উপরে এই ধরনের বিশেষ রাতের সময় তো সেই চোখ দুটো একটু বেশি চলচল করে। বলা যায় না, কোথাও যদি কোনো সুযোগ মেলে সেই আশায়। আর আজ তার হাতে একটা সুযোগ এসেছে বটে। সে সুখ পাবে না ঠিকই, কিন্তু সাইজটা করা যাবে কপতিকে। আগের মতো এটিও তাকে পাত্তা দেয় না মোটেও। অথচ কম বয়সে ছোড়া দেখলে চুপ করে। এই রাত বিরেতে লীলা খেলা করবে বলে সবার চোখের আড়ালে কুঞ্জ বনে যাচ্ছে। এর একটা বিচার করার দরকার। বিচারকের খোঁজে ছুটল সেই চোখ দুটো। অমাবস্যার অন্ধকার সারা গায়ে মেখে দুটো মানুষ মন্ত্র মুগ্ধের মতো এসে দাঁড়ালো একটা ঘরের জীর্ণ দরজার সামনে। অলৌকিক জাদু বলে খুলে গেল বন্ধ দরজাটা। মানুষ দুটো ঘরের মধ্যে ঢুকলো। এবার ঘরের ভেতরে ঢোকা মাত্রই ঘোর ভেঙে গেল দুজনেরই। ঘুটঘুটে অন্ধকার ঘর। বিলাস কয়েক মুহূর্ত বুঝেই পেল না সে কোথায় আছে। প্রশ্ন করলো সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে, কে তুমি? এটা কোন জায়গা? এ তো আমার ঘর, কিন্তু তুমি কে? আমি বিলাস দোকানি। তুমি এখানে কি করছো? তুমি তো আমায় ডাকলে। আমি আমি তো মন্দিরে ছিলাম, আমি কেন তোমায় ডাকতে যাব? এই দেখো, রাত দুপুরে রঙ্গ করো না। তুমি তো বললে আমায় দাম দেবে নাকি? কিসের দাম? কেন ভুলে গেছো? তোমার বিয়ের বাড়ির চুরির দাম বাকি আছে যে বলেছিলে না, পরের বছর নেবে। সেই দাম দিতেই তো তোমায় ডাকলাম। আমার কাছে তো আর পয়সা নেই, আমার স্বামীর কাছেই আছে, তাই তোমায় ঘরে নিয়ে এলাম। তোমার স্বামী কই? ঘরে একটু আলো জ্বালাও না, কিছু দেখতে পাচ্ছি না যে। এই দেখো, এবার দেখতে পাচ্ছ? কি আশ্চর্য! অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা হঠাৎ স্পষ্ট হয়ে উঠল বিলাসের চোখের সামনে। অন্ধকার ঘরেও চলে উঠেছে আলো, কিন্তু সে আলো কেউ জ্বালায়নি। জ্বালিয়েছে দুটো চোখ, ধক ধক করে জ্বলছে দু চোখ আগুনের গোলার মতো। কি হলো, ভয় পাচ্ছ? কে তুমি? আমার কাছে কি চাও? পাখির বাড়ির চুরিগুলো না হারিয়ে গেছে জানো। আমাকে আরেক গোছা নতুন বিলারি চুড়ি পরিয়ে দেবে? দাও না, দাও। দেখো, আমার হাতের মাপটা একটু ভালো করে বুঝে নাও না। বলে মূর্তিটা তার দুটো হাত বিলাসের চোখের সামনে ধরল। আবারও আটকে উঠল বিলাস। কোথায় হাত, কোথায় মূর্তি? এটা এটা তো একটা নরকঙ্কাল। কঙ্কালের হাড় সর্বস্ব দুটো হাত কবজিতেই শেষ হয়ে গিয়েছে। কবজির নিচে কর নেই, দু হাতের কোনটাতেই। ভয়ে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল বিলাস। আকস্মিক ভাবেই তার হঠাৎ মনে পড়ে গেল গেল বছর এমনি কালী পুজোর রাতে মেলার সেই ঘটনাটা। কিন্তু এসব এসব কি করে হলো? নিজের অজান্তেই মুখ ফুসকে অজান্তেই সে বলে ফেলল, চাই না, দাম চাই না, দাম চাই না আমার। কিন্তু আমি তো চাই, আমি যে দোষ করিনি সে কথা প্রমাণ করতে চাই আমি। ঠিক এই সময়
ঝড়ের মতো আরো দুজন দৌড়ে এসে ঢুকলো সেই ঘরে। নিস্তব্ধ চারিদিক মুখর হয়ে উঠল অশ্রাব্য গালাগালির শব্দে। 17 বছর বয়সী যোজনার ভাব তুলে, তার মরা মা তুলে, সেই মায়ের চরিত্র এবং জীবিত মেয়ের দুশ্চরিত্র তুলে যা তা গালাগালি করে চলেছে ভরপেট মাতাল কামার সত্যবান। আর তারই কথার মধ্যে মধ্যে ভাগ বুঝে তা দিচ্ছে সুযোগ সন্ধানী অসাধু মদন মোহন। বিলাসের চোখের সামনে কঙ্কাল বদলে গিয়েছে একটা জীবন্ত পল্লীভূত হতে। ধরু ধরু চোখ মুখ তার এই মুহূর্তে দারুণ আতঙ্কে অধীর হয়ে রয়েছে। আগুন ঘাটার মতো চোখের আলো নিভে গিয়েছে, তবে ঘরটা অন্ধকার হয়নি আর। ঘরে ঢোকা দ্বিতীয় মানুষটার হাতে ঝোলানো লণ্ঠনটা সেই ঘরে আলো দিচ্ছে। এরকমই তো হবে, তবে তো জন্মটা কোন ঘরে হয়েছে। বাপটা তো যার জোয়ার, ভারিয়া কানায় মদ খেয়ে তার টাকা শোধ করতে পারে না। সেই টাকা শোধ করেছিলাম, বিনিময়ে মেয়েটাকে দিয়েছিলাম। তখনই বোঝা উচিত ছিল নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমাল আছে। বেশি মদের গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বিলাসের। আবার সাপ সাপান্ত শুরু করেছে মাথাটা। মদন বলছে, তুমি কিন্তু স্ত্রী শাসন করতে একদম পারো না। কথাটা গরম লোহার শীতের মতো বুকের মাঝখানে লাগে সত্যবানের। কি, সে স্ত্রী শাসন করতে পারে না? যাতে মাতাল হলেও তাহলে ঠিক সত্যবান। মুখে কিছু না বললেও মনে মনে ভাবলো 1 বছর আগে সে আগের বউ টগরমণিকে এমনই রাতে শাসন করেছে। অবজ্ঞায় হেসে ওঠে মদ্যপ সত্যবান। আজ একটা পার্বণের দিন। কোথায় ভেবেছিল শুদ্ধ মনে শুদ্ধ শরীরে মায়ের সামনে মোষ আর পাঠাগুলোকে খালাস করে দেবে। আগের বছর সেই রাতে কাজে বাধা পড়েছিল একটা, কোনো মতে সময় মতো সেখানে গিয়ে পৌঁছেছিল শেষ পর্যন্ত। এবছর আবার। আজ তো সে ঘরেই আসেনি সন্ধ্যের পর থেকে। বলির জন্য নতুন রামদাটা সঙ্গে নিয়ে গিয়ে সন্ধ্যে থেকে মন্দির হেফাজতে রেখে দিয়েছে আগে ভাগে। নিজে অবশ্য সেখানে ছিল না। রাত বাড়লে ভাটি থেকে উঠে সে পুকুরে একটা ডুব দিয়ে নতুন কাপড় পরে চলে যাবে মন্দিরে, এমনটাই সে ঠিক করেছিল। আর তারই মধ্যে চিমড়ে মদনমোহন তার কাছে গিয়ে তাকে বলে তার ঘর পুড়তে শুরু করেছে আর পোড়াচ্ছে তার নতুন বউ জোছনা। ব্যাস ওইটুকুই, আর কিছু শুনতে লাগেনি সত্যবানের। তৎক্ষণাৎ সেই অবস্থাতে উঠে এসেছে বাড়ির মুখে। জোছনা আর বিলাস দুজনেই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মদন ফুট খেতে বলল, দেখেছ, দেখো সত্যবান, দেখো তোমার বউয়ের কেমন বর বৃদ্ধি হয়েছে। তাই দেখো নিজের চোখে, সামনে তুমি, তবু তোমাকে দেখে তার কোনো ভাবান্তর নাই। দেখেছ, আর থাকবেই বা কি করে? সে তো জানে তার আর ভয় নেই কোনো। তার ভাবনা ভাববার এখন লোক আছে যে। ভাবাচ্ছি আমি আর দুটোকে আজকে এখানে জ্যান্ত পুঁতে দিয়ে যাবো। বলে সে ঘরের কোণ থেকে তুলে নিল আয়তনের ছোট একটা কাঁচ কাটারি। সেটাকে বাগিয়ে ধরে দাঁড়িয়ে থাকা জড় পুরুষ মানুষটার দিকে এগিয়ে গেল। মর বলে তার গলায় কোপ বসাতে যাবে ঠিক এই সময় কি যেন একটা মুহূর্ত ঘটে গেল ঘরের ভেতর। বিলাস আর পায়ের কাছে মাটিতে পড়ে গেল সেই গাছ কাটারিটা। মর্মান্তিক চঞ্চনায় আর্তনাদ করে উঠল সত্যবান। কে যেন তার বলিষ্ঠ ডান হাতের কবজিটা ঘুরিয়ে দিয়েছে মোচড় মেরে। মৃত্যুর মতো ঠান্ডা হাতের ছোঁয়া তার ঘাড়ে। বিশ্রী একটা মরা পচা দুর্গন্ধে গোটা ঘর বদ্ধ হয়ে রয়েছে যেন। সত্যবানের শরীরের প্রত্যেকটা রোয়া খাড়া হয়ে উঠেছে। দারুণ শীত বরফের পাহাড়ের সামনে যেন দাঁড়িয়ে আছে ও। ঘাড়ের উপর ঠান্ডা চাপটা ক্রমশই বাড়ছে। ছেড়ে দে, ছাড়। কুচক্রী মদন মোহন কি যে হচ্ছে ঘরের ভেতর তা কিছুই বুঝতে পারছে না। খুব ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে সত্যবানকে বলল, সত্য, কি বলছো কি? আরে কে ধরেছো তোমাকে? এসব তুমি কি বলছো সত্য? বা হাত দিয়ে গলায় ধরে থাকা ঠান্ডা হাতটা গলা থেকে সরিয়ে দিতে চায় বলবান সত্যবান। ততক্ষণে নেশা তার ছুটে গিয়েছে প্রায়। হাতে হাত লাগা মাত্রই সেই বা হাতটারও সেই দশা হয় যেই দশা হয়েছে তার ডান হাতে। আরেকবার আর্তনাদ করে ওঠে। প্রশ্ন করে সে,
কে? কেন চিনতে পারছিস না? আমি টগরমণি। না, সে কেমন করে আসবে? তাকে তো আমি... পড়তে দিয়েছিলিস না? দেখ তো, এটা চিনতে পারিস কি? বলেই সত্যবানের সামনে এসে দাঁড়ালো অন্ধকারে করা একটা একটা নারীর অবয়ব। তীব্র হলো সেই দুর্গন্ধ, সামগ্রী জল কাদা মেশানো সেই অবয়ব। সামনে উঁচি ধরে চকচকে একটা জিনিস, দীর্ঘ মাপের শানিত রামটা। এটাও তো পুঁতে দিয়েছিলি, মনে আছে? সব মনে আছে সত্যবানের। এই মুহূর্তে সে আবিষ্কার করেছে সে মস্ত বড় পাপ করেছে, অন্যায় করে ফেলেছে রাগের মাথায়। তবে তার বুঝি আর রক্ষে নেই। ভেঙে খুঁড়ে যাওয়া দু হাতের দিল জোর করার সাধ্য নেই। তবু সে চেষ্টা করে অন্ধকারের দিকে অনুতপ্ত চোখে ক্ষমা চায়। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমাকে মেরো না, আমি মরতে চাই না। কিসের ক্ষমা? আমিও তো কত করে বলেছিলাম আমাদের ছেড়ে দিতে। তুই ছেড়েছিলি? কত করে বলেছিলাম কোনো দোষ করিনি আমি। দুজনের কথা শুনে অকারণে ঘরের বউকে আরেকটা অবলা জীবকে মেরে ফেলেছিলি অকাতরে। তার শাস্তি তো তোকে পেতেই হবে। তার আগে দেখে যা, শুনে যা দুটো সত্যি কথা। বলার পরই চার দেওয়ালের ঘরের মধ্যে ভোজবাজি শুরু হলো হঠাৎ। 1 বছর আগের সন্ধে, কালী মাঠের সন্ধেবেলার মেলার দৃশ্য ফুটে উঠল। মেলা চলছে। বিলাস দোকানি গ্রাম্য বউ টগরমণিকে ডেলিয়ারি চড়ি বেচল। মদন মোহন এসে চড়ির দাম দিতে গেল প্রথমে, কিন্তু টগর সে দাম নিল না, তাকে তাড়িয়ে দিল। সে চড়িও পড়তে চাইল না। শেষে বড় ভাইয়ের মতো হই বলল বিলাস। পরে কখনো দাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দোকানি খুব যত্নে টগরের হাতে চুড়িগুলো পরিয়ে দিল। দৃশ্যটা শেষ হওয়া মাত্রই দে, 12 আনা পয়সা গুনে গুনে দে ওকে। আমি ওকে দাম দেবো বলেই এখানে ডেকে এনেছি। দিচ্ছি, দিচ্ছি, আমি 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 দিচ্ছি পয়সা। বলে সত্যবান নিজের ভাঙা ডান হাত দিয়ে পয়সা কড়ি যা আছে তাই মুঠ করে দিতে গেল। খানিক আগেই যার গলায় সে কাটারি তুলেছিল সেই বিলাস দোকানিকে, কিন্তু তার অক্ষম হাতের কবজি সে কাজ করতে পারল না। উল্টে টানাটানি করতে গিয়ে ফুট খুলে সব পয়সা ঝনঝনিয়ে মাটির লুট হয়ে গেল। নাও নাও, তোমার 12 আনা পয়সা। বিলাসের চোখের দিকে চেয়ে আদেশ করলো টগরমণি। বিলাস নিচু হয়ে গুনে তুলে নিল 12 আনা। এবার আমাকে ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আবার ঝলসে উঠল টগরমণির চোখ। ততক্ষণে ঘরে বাইরে শোনা যাচ্ছে একটা চাপা গর্জন। মদন মোহন এবার দেখতে পেল টগরমণির ভীষণ মূর্তি। ঘরের বিভীষিকা গ্রাস করলো তাকেও। পালিয়ে যেতে হবে এক্ষুনি, এখান থেকে পালিয়ে যেতে হবে এক্ষুনি। নিজের অজান্তেই মুখে উচ্চারণ করে ফেললো মদন মোহন। সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে পালাতে গেল সে, কিন্তু আর পালাতে হলো না, কারণ টগরমণির বড় আদরের কালো ততক্ষণে অন্ধকারে থাবা পেতে বসেছিল দোরগোড়ায়। শিকার গিয়ে মুখের সামনে পড়তে পাপিতে লোকের দাঁতে ছিঁড়ে খুঁড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল সে। মদনের আর্তনাদ আর কালোর উল্লাস ছড়িয়ে পড়ল অমাবস্যার রাতে। ঠিক এই সময়ে ঘরের ভেতরে সক্রিয় হয়ে উঠল আর একবার সেই রাম ডাটা। কাটা গলা গাছের মতো ধপ করে মাটিতে চিত হয়ে পড়ল আসরিক শক্তিধর সত্যবান। তার দুটো পায়ের পোড়ালির ওপর কোপ ফেলেছে টগরমণি। এই তো পায়ে অনেক লাথি মেরেছিস আমাদের একদিন, তাই পা দুটো আমি নিকেশ করে দিলাম। এবার হাত দুটোর পালা। না না, আমায় ছেড়ে দাও। কুঁকিয়ে আর্তনাদ করে উঠল সত্যবান। সে এবার বুঝতে পেরেছে পাপ করলে তার ফল ভুগতেই হবে। দুর্বলের ওপর সবল হওয়ার অকারণ শক্তি দেখালে একদিন না একদিন হিসেব চোকাতেই হয় মানুষকে। কাউকে মারলে যে তার কেমন লাগে, কতটা কষ্ট হয়, সেটা হাড়ে হাড়ে তখন বুঝতে পারছে সত্য কামার। অক্ষম শরীরটাকে কোনো মতে টেনে টেনে সরিয়ে নিচ্ছে সে দেওয়ালের এক কোণ লক্ষ্য করে। কিন্তু না,
তবু শেষ রক্ষা তার আর হলো না। আরো দুবার চলল সেই কাটারি। অথর্ব হয়ে পড়া দুই হাতের কবজি কেটে কাবার হয়ে গেল হাতের দুটো তেল। বড় নার্তনাদ করে উঠল সত্যবান। ঠিক তখনই একটা দমকা ঝড় উঠল ঘরের মধ্যে। তিনটে কাজ হলো সেই ঝড়ের দাপটে। বিলাস আর জোছনার জড়ো ভরত শরীর দুটো ঝড়ের তোড়ে ঘরের চৌকাঠ পেরিয়ে কালো মদন সবাইকে ছাড়িয়ে পথে গিয়ে পড়ল ছিটকে। তারপর ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল সপাটে। অন্ধকার ঘরে টগরমণির অপার্থিব উপস্থিতি। আত্মতৃপ্তির হাসি হেসে উঠল প্রবল আনন্দে। 1 বছর আগে সেই রাতে টগর আর কালোকে মেরে কেটে আধ মরা বউটাকে সেই ঘরের ভেতরে ফেলে দরজা বন্ধ করে সত্যবান দিব্যি পুকুরে স্নান সেরে কামাশালা থেকে অন্য একটা রামদা হাতে নিয়ে সেই মন্দিরে গিয়ে বলি দিয়ে এসেছিল। কোথাও কিছুই বাঁধেনি তার। ভোর হওয়ার আগেই যখন ঘরে ফিরে তখন তার নেশার ঘোর ঠিক কাটে। ঘরের দৌড় খুলে বুঝতে পারে যে বউটা তার পুকুরটার মতো জমের দুয়ারে গিয়েছে। 2 হাতের কবজি কাটা টগরমণি সারা রাতে অবিরত রক্তক্ষরণ হয়ে মারা গিয়েছে। কিন্তু তার রাতের কীর্তির কথা তো আর গ্রামে প্রচার চলে না। তাই বুদ্ধিমান সত্যবান তৎক্ষণাৎ বুঝিয়ে নেয় নিজের কাজ। বাড়ির পিছন দিকে চলার মাটি খুঁড়ে বউ আর বউয়ের কাঁটা হাত দুটো, ঘাড় ছিঁড়ে পড়া কুত্তার বাচ্চাটার মরা আর সেই রক্ত মাখা রাক্ষসী রাম দাটা সব পুঁতে দেয় মাটির নিচে। তারপর ঘরটা নিকিয়ে ফেলে একেবারে ঝকঝকে করে। পরদিন বেলা বাড়তেই জয়কালী গ্রামের সবাই শুনে কামারের বউ টগরমণি ঘর ছেড়ে ফিরেছে। বউটা নাকি চরিত্র ভালো ছিল না। মেলার ব্যাপারীদের সঙ্গে তার কিসব নটঘট ছিল। মদন মোহন চাক্ষুষ সাক্ষীও দেয় এ বিষয়ে। 2-4 দিন কথা কানাকানি চলে। তারপর সবাই এক প্রকার ভুলেই যায়। ভাটিতে আসা আর এক মাতালের মেয়ে জোছনাকে বিয়ে করে সত্যবান। আর আজ সেই জোছনাকেই ভর করেছিল জিঘাংসিত প্রতিশোধ পিপাসী টগরমণি। এই জায়গা ছেড়ে বাইরে যাওয়ার সাধ্য তার নেই। তাই সতীন জোছনাকে বশ করে টগরমণি বিলাসকে ডেকে এনেছে এখানে। রামদাটা সশব্দে অন্ধকার ঘরের মেঝে ফেলে দিল তৃপ্ত টগরমণি। রাত বাড়ছে। ওদিকে মন্দিরে ওই হাত বেজে উঠল। এবার বলির সময় হয়েছে বুঝি, কিন্তু কে দেবে বলি? সত্যবান কামারের ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। তারই মধ্যে ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে অসহায় সত্যবান। ধীরে ধীরে রক্ত শূন্য হয়ে নির্জীব হয়ে পড়তে শুরু করলো মাতালটা। ধীরে ধীরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অমাবস্যার অন্ধকারে তারে তার দিয়ে কামারের ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে গাঢ় রক্তের নোনা গন্ধ। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটি লাইক করে দিন। আর গল্পটি বন্ধু বান্ধবী এবং ফ্যামিলির সকল মেম্বারের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমাদের গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে গল্পটি পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। গুড বাই।